আজ আমরা আলোচনা করছি ডেভ র্যামজির বেশ নামকরা বই দ্য টোটাল মানি মেকওভারের একটা সারসংক্ষেপ নিয়ে। মানে দেখব কিভাবে পার্সোনাল ফিন্যান্স ম্যানেজ করে আমাদের আর্থিক জীবনে একটা বড়সড় পরিবর্তন আনা সম্ভব। হ্যাঁ, দারুণ একটা বিষয়। আমাদের হাতে যে সামারিটা আছে সেটা বইয়ের মূল আইডিয়াগুলো আর স্টেপগুলো বেশ সুন্দর করে গুছিয়ে দিয়েছে, মানে চ্যাপ্টার ধরে ধরে। বোঝা যাচ্ছে। তো আজকের এই আলোচনার ফোকাসটা হলো এই সারসংক্ষেপ থেকে টাকা পয়সার দিক দিয়ে একটু গুছিয়ে নেওয়া, মানে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার আসল আইডিয়াগুলো আর সেই পথে এগোনোর ধাপগুলো ভালোভাবে বোঝা। আচ্ছা, একজন সাধারণ মানুষ কিভাবে নিজের টাকার পুরো কন্ট্রোলটা নিজের হাতে নিতে পারে সেটাই আসলে খুঁজে বের করার চেষ্টা করব আমরা দুজনে মিলে। ঠিক। শুরুটা কি দিয়ে করা যায় ভাবছিলাম। একেবারে গোড়ার কিছু বাধা আছে না? যেমন ধরুন, অনেকেই তো নিজের টাকার সমস্যাটা মানতেই চায় না, এড়িয়ে চলে। একদম, এটা খুব কমন। বা রাতারাতি পাওয়া কোনো গুপ্তধনও নয়। এটা আসলে কতগুলো নির্দিষ্ট খুব সাধারণ স্টেপ ফলো করা, আর তার চেয়েও বড় কথা মাইন্ডসেট, মানে মানসিকতার একটা বড় পরিবর্তন। মানসিকতা। আর এই পুরো জার্নিটা শুরুই হয় নিজের এখনকার আর্থিক অবস্থাটার মুখোমুখি হওয়া দিয়ে। সেটা শুনতে যতই খারাপ লাগুক বা অস্বস্তি হোক, প্রথম ধাপ কিন্তু এটাই। ঠিক তাই। প্রথম অধ্যায়ের মূল মেসেজ তো এটাই, নিজের ফিনান্সিয়াল সিচুয়েশনের পুরো দায়িত্বটা নেওয়া। এক্স্যাক্টলি। সারসংক্ষেপ বলছে এই স্টেজেই নিজের জন্য ফিনান্সিয়াল গোল সেট করা, একটা রিয়েলিস্টিক বাজেট বানানো, কিভাবে ধার শোধ করা যায় তার পথ খোঁজা, টাকা জমানো শুরু করা আর ইনভেস্টমেন্টের গুরুত্বটা বোঝা, এই সব কিছুর ভিতটা তৈরি হয়। গোড়াতেই এই মানসিক প্রস্তুতিটা লাগবেই। একদম। ঠিক এরপরেই দ্বিতীয় অধ্যায়ে সারসংক্ষেপ তুলে ধরছে সম্ভবত সবচেয়ে বড় যে মানসিক বাধাটা, কোনটা? সেটা হলো ডিনায়াল বা অস্বীকার। মানে নিজের আসল আর্থিক অবস্থাটা হয়তো জানি, কিন্তু সেটা মানতে চাই না, এড়িয়ে যাই, বা নানা যুক্তি দিয়ে ভাবি না না সব ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ, এটা হয়। এই সামারিটা খুব ক্লিয়ারলি বলছে, এই মানসিক দেওয়ালটা যদি ভাঙা না যায়, তাহলে সামনে এগোনোর কোনো প্ল্যানই কাজ করবে না। সত্যিটাকে মেনে নিয়ে বদলের জন্য মন ঠিক করা, এটাই ফার্স্ট এবং হয়তো সবচেয়ে টাফ চ্যালেঞ্জ। এটা খুব সত্যি কথা, কারণ এই মুখোমুখি হওয়াটা তো বেশ কঠিন লাগতে পারে অনেকের কাছে। হুম কিন্তু মানুষ কেন এরকম অস্বীকারের মধ্যে থাকে বলে মনে হয় আপনার? দেখুন, এর অনেক কারণ হতে পারে। হয়তো টাকা পয়সার সমস্যাটাকে অনেকে পার্সোনাল ফেলিয়ার হিসেবে দেখে। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে। অথবা হয়তো মনে হয় সিচুয়েশনটা হাতের বাইরে চলে গেছে, এটা নিয়ে আর ভেবে কি লাভ। কখনো আবার চারপাশের লোকের কাছে নিজের দুর্বলতা দেখাতে চায় না, সেটাও কাজ করে। হুম। কিন্তু কারণ যাই হোক, এই সারসংক্ষেপ অনুযায়ী এই অস্বস্তিকর সত্যিটা মেনে না নেওয়া পর্যন্ত সমাধানের দরজাটা কিন্তু বন্ধই থাকে। বোঝা গেল। এরপর তৃতীয় অধ্যায়ে আসছে লোন নিয়ে কিছু কমন ধারণা, মানে মিথের কথা। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। সারসংক্ষেপ বলছে এই ধারণাগুলো শুধু ভুলই নয়, বেশ ক্ষতিও করতে পারে। যেমন অনেকে ভাবে কিছু বিশেষ ধরনের লোন থাকা ভালো, বা ক্রেডিট স্কোর ভালো রাখতে লোন নেওয়া শোধ করা দরকার। ঠিক। কিন্তু এই অধ্যায় বলছে লোন, বিশেষ করে কনজিউমার ডেট, মানে ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, এগুলো আসলে এগিয়ে যাওয়ার পথে একটা বিরাট বাধা। তাই যত তাড়াতাড়ি সম্ভব সব ধার থেকে মুক্তি পাওয়ার উপর জোর দেওয়া হয়েছে এখানে। ঠিক। আর এই চ্যাপ্টারে কিন্তু লোন শোধ করা স্ট্র্যাটেজির কথাও বলা হয়েছে। এটা শুধু ধার শোধ করো বলে থেমে যায়নি, বরং কিভাবে করা যেতে পারে তারও একটা ইঙ্গিত দিয়েছে। যেমন যেমন ধরুন, ওই যে ভালো ক্রেডিট স্কোরের আইডিয়াটা। হ্যাঁ, স্কোর দরকারি, কিন্তু তার জন্য হাই ইন্টারেস্টে লোন বয়ে বাড়ানোটা কি স্মার্ট ডিসিশন? এই প্রশ্নগুলোই তুলতে চাইছে সামারিটা। একদম। এরপর চতুর্থ অধ্যায়ে এসে আলোচনা হচ্ছে ধনীরা কিভাবে সফল হয় সেই বিষয়ে। হ্যাঁ, অনেকেরই এটা নিয়ে খুব আগ্রহ থাকে। আর এখানেও মেসেজটা খুব সোজাসাপটা, কোনো গোপন ফর্মুলা বা শর্টকাট নেই। যা আছে তা হলো কিছু সাধারণ কিন্তু খুব পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল হ্যাবিট বা অভ্যাস। অভ্যাস, এটাই আসল কথা। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন, লটারির আশা বা শুধু ভাগ্যের ওপর ভরসা করা, এই সব চিন্তা বাদ দিয়ে ধৈর্য ধরে ঠিকঠাক আর্থিক অভ্যাস গড়ে তোলার গুরুত্বটাই এখানে মূল ফোকাস। এবং এই অভ্যাসগুলো কিন্তু রকেট সায়েন্স নয়, তাই না? সারসংক্ষেপ অনুযায়ী এগুলো হলো রেগুলার বাজেট করা, খরচের হিসেব রাখা, যা আয় তার চেয়ে কম খরচ করা, সেভ করা আর স্মার্টলি ইনভেস্ট করা। বেশ সাধারণ শোনাচ্ছে।
হ্যাঁ, কিন্তু লং টার্মে ফাইন্যান্সিয়াল সাকসেস নির্ভর করে এই আপাতদৃষ্টিতে বোরিং কিন্তু কার্যকরী অভ্যাসগুলোর কনসিস্টেন্সির ওপর, কোনো হঠাৎ পাওয়া লাভ বা ম্যাজিকের ওপর নয়। এখানেই বোঝা যায় লং টার্ম প্ল্যানিংয়ের গুরুত্বটা। এটা একটা ম্যারাথন দৌড়, ১০০ মিটার স্প্রিন্ট নয়। তাহলে এই যে মানসিক প্রস্তুতি, ভুল ধারণাগুলো ভাঙা আর অভ্যাসের গুরুত্ব বোঝা, এগোনোর পর পঞ্চম অধ্যায়ে আসছে আসল প্ল্যানটা। হ্যাঁ, মেকওভার প্ল্যান। এটা কিন্তু কিছু ছাড়া ছাড়া টিপস নয়, বরং একটা পুরো গুছানো রোড ম্যাপ। কোথায় শুরু করতে হবে, কোনটার পর কোনটা, সব ধাপে ধাপে সাজানো। মানে পুরো জার্নিটার একটা গাইড। ঠিক, এর মধ্যে বাজেট তৈরি, লোন শোধের পদ্ধতি, সেভিংস বাড়ানোর উপায় আর ইনভেস্টমেন্টের দিকনির্দেশ সবকিছুর একটা স্পষ্ট আউটলাইন দেওয়া হয়েছে। এই প্ল্যানটাই কিন্তু পুরো যাত্রার ইঞ্জিন। আর এই প্ল্যানের প্রথম যে বাস্তব পদক্ষেপটা, সেটার কথা বলছে ষষ্ঠ অধ্যায়। আচ্ছা, সেটা কি? আর সেটা হলো যত তাড়াতাড়ি সম্ভব অন্তত $১,০০০ বা ধরুন আমাদের দেশের হিসেবে একটা সমতুল্য ছোট অঙ্কের নগদ টাকার একটা আপৎকালীন তহবিল বানানো, মানে বেবি এমার্জেন্সি ফান্ড। $১,০০০? এটা তো খুব বেশি নয়। না, লক্ষ্য করুন, এটা কিন্তু বড় কোনো ডিজাস্টার যেমন চাকরি চলে যাওয়া বা বড় অপারেশনে খরচ সামলানোর জন্য নয়। তাহলে এর উদ্দেশ্যটা কি? এত অল্প টাকায় কি হবে? এর আসল উদ্দেশ্য হলো অপ্রত্যাশিত কিন্তু ছোটখাটো যে ধাক্কাগুলো আসে সেগুলো সামলানো। ধরুন হঠাৎ গাড়ির টায়ারটা পাল্টাতে হলো বা বাচ্চার ছোটখাটো অসুখের খরচ। ও আচ্ছা। এই খরচগুলো যাতে আপনার মেইন ফাইন্যান্সিয়াল প্ল্যান, বিশেষ করে লোন শোধ করার যে প্রক্রিয়াটা চলছে, সেটাকে ডিস্টার্ব করতে না পারে। এই ছোট ফান্ডটা একটা বাফারের মতো কাজ করে। ইন্টারেস্টিং। এটা আপনাকে ছোটখাটো দরকারে আবার ক্রেডিট কার্ড ইউজ করা বা নতুন ধার করা থেকে বাঁচায়। আর একটা মেন্টাল পিসও দেয় যে ছোট আপদে আপনি একেবারে খালি হাতে নন। এটা একটা খুব জরুরি পয়েন্ট, কারণ ওই ছোট ছোট ইমার্জেন্সি খরচে অনেক সময় বড় প্ল্যান ভেস্তে দেয়। আচ্ছা, এই বেবি ফান্ডটা হয়ে যাওয়ার পর সেকেন্ড স্টেপ কি? দ্বিতীয় এবং খুব খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপটা আলোচনা হয়েছে সপ্তম অধ্যায়, আর সেটা হলো ঋণ মুক্তি, ডেট ফ্রি হওয়া। সব ধরনের ঋণ? বাড়ির মর্টগেজটা বাদে বাকি সব কনজিউমার ঋণ, যেমন ক্রেডিট কার্ডের বিল, পার্সোনাল লোন, গাড়ির লোন, স্টুডেন্ট লোন, এই সব কিছু শোধ করে ফেলা। সারসংক্ষেপ অনুযায়ী এটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে প্রথম এবং সবচেয়ে পাওয়ারফুল রিয়েল স্টেপ। আর এখানেই তো সেই বিখ্যাত ডেট স্নোবল বা ঋণ তুষারগোলক পদ্ধতির কথা আসে, তাই না? হ্যাঁ, একদম। এটা ঠিক কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। এই সারাংশে এই ডেট স্নোবল পদ্ধতিটার কথা বলা হয়েছে, যেটা খুব পপুলার। কাজটা হলো আপনার যতগুলো লোন আছে মর্টগেজ বাদে, সেগুলোকে ব্যালেন্সের পরিমাণ অনুযায়ী ছোট থেকে বড় সাজিয়ে ফেলিন, ইন্টারেস্ট রেট যাই হোক না কেন। আচ্ছা, ব্যালেন্স অনুযায়ী, ইন্টারেস্ট রেট অনুযায়ী নয়? হ্যাঁ, এটাই স্নোবলের মজা। এরপর সবগুলোর মিনিমাম পেমেন্ট তো করতেই হবে, তার সাথে যতখানি এক্সট্রা টাকা আপনি জোগাড় করতে পারছেন সেটা দিয়ে সবচেয়ে ছোট লোনটার উপর অ্যাটাক করতে হবে। মানে পুরো ফোকাসটা ছোটটার ওপর? একদম। যেই ওটা শোধ হয়ে গেল, তখন ওই লোনের জন্য দেওয়া পুরো টাকাটা, মিনিমাম পেমেন্ট প্লাস এক্সট্রা টাকা, পরের সবচেয়ে ছোট লোনটার উপর লাগাতে হবে। এইভাবে এগোতে থাকলে ধীরে ধীরে একটা একটা করে লোন শোধ হতে থাকে। আর প্রতিবার আগের লোনের টাকাটা পরেরটায় যোগ হচ্ছে? ঠিক। ফলে লোন শোধের গতিটা বাড়তে থাকে, ঠিক যেমন পাহাড় থেকে গড়িয়ে পড়া ছোট্ট বরফের গোলাটা ঘুরতে ঘুরতে বড় হতে থাকে। বাহ, এটা তো দারুণ কৌশল। তার মানে এখানে ম্যাথসের চেয়ে সাইকোলজিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? ঠিক ধরেছেন। গাণিতিকভাবে দেখলে হয়তো সবচেয়ে বেশি সুদের লোনটা আগে শোধ করা, যেটাকে ডেট অ্যাভালাঞ্চ বলে, সেটা বেশি সাশ্রয়ী মনে হতে পারে। হ্যাঁ, সেটাই তো লজিক্যাল মনে হয়। কিন্তু ডেট স্নোবলের আসল পাওয়ারটা হলো এর সাইকোলজিক্যাল উইন। যখন আপনি তুলনামূলকভাবে তাড়াতাড়ি প্রথম একটা বা দুটো ছোট লোন একদম শোধ করে ফেলেন, তখন একটা বিরাট মেন্টাল বুস্ট পাওয়া যায়। মনে হয়, বাহ, আমি পারছি তো। হ্যাঁ, একটা জেতার অনুভূতি আসে। এই ছোট ছোট জয়গুলোই আপনাকে পুরো প্রসেসটা চালিয়ে যাওয়ার মোটিভেশন দেয়, যেটা হয়তো অনেক বড় একটা লোন শোধ করা লম্বা প্রসেসে পাওয়াটা কঠিন। এই ডেট ফ্রি হওয়ার ধাপটা শেষ করতে পারলে মনে হয় যেন কাঁধ থেকে মস্ত বোঝা নেমে গেল। আর সবচেয়ে বড় কথা, যে টাকাটা আগে লোনের ইনস্টলমেন্টে চলে যেত, সেটা এবার সেভিংস আর ইনভেস্টমেন্টের জন্য ফ্রি হয়ে যায়। তার মানে প্রথম ধাপের ওই $1,000 ইমার্জেন্সি ফান্ড আর এই দ্বিতীয় ধাপের ঋণ মুক্তি, এই দুটো আসলে একে অপরকে সাপোর্ট করে। একদম।
ওই বেবি ইমার্জেন্সি ফান্ডটা লোন শোধের সময়টা একটা সেফটি নেটের মতো কাজ করে, যাতে কোনো ছোটখাটো আনএক্সপেক্টেড খরচের জন্য আবার লোন নিতে বা ক্রেডিট কার্ড সোয়াইপ করতে না হয়, কারণ সেটা করলে পুরো মোমেন্টামটাই তো নষ্ট হয়ে যাবে। ঠিক, দুটো ধাপ একসাথে আপনাকে ট্র্যাকের ওপর রাখছে। হ্যাঁ। ব্যাস, লোন থেকে মুক্তি পাওয়ার পর অষ্টম অধ্যায়ে আসছে তৃতীয় পদক্ষেপ। এবার লক্ষ্যটা আরেকটু বড়। এবার আসল নিরাপত্তা। সেটা হলো একটা পূর্ণাঙ্গ জরুরি তহবিল তৈরি করা, মানে ফুললি ফান্ডেড এমার্জেন্সি ফান্ড। এখানে ৩ থেকে ৬ মাসের জরুরি খরচের সমান টাকা জমানোর কথা বলা হয়েছে। ঠিক, এটাই হলো আপনার আসল ফাইন্যান্সিয়াল সেফটি নেট। ৩ থেকে ৬ মাস, এটা তো বেশ বড় অ্যামাউন্ট। হ্যাঁ, সময় সাপেক্ষ, কিন্তু এই ফান্ডটা আপনাকে বড় ধরনের ফাইন্যান্সিয়াল শক, যেমন হঠাৎ চাকরি চলে যাওয়া বা বড় কোনো অসুস্থতা বা অন্য কোনো আনএক্সপেক্টেড ডিজাস্টার সামলানোর জন্য রেডি রাখে। এটা নিশ্চয়ই একটা বিরাট মানসিক শান্তি দেয়। অবশ্যই, এটা শুধু টাকার নিরাপত্তাই দেয় না, মেন্টাল পিসও দেয়। কারণ আপনি জানেন, যদি খারাপ সময় আসেও আপনার হাতে কয়েক মাস চলার মতো রিসোর্স আছে। ফলে টেনশনে বা চাপে পড়ে কোনো ভুল ফাইন্যান্সিয়াল ডিসিশন, যেমন কম দামে শেয়ার বেচে দেওয়া বা চড়া সুদে ধার নেওয়া, এগুলো থেকে রক্ষা পাওয়া যায়। এই নিরাপত্তাটা কনফার্ম হওয়ার পরেই কি ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্টের কথা ভাবা উচিত? হ্যাঁ, এই সামারির ফ্লো অনুযায়ী এই সেফটি নেটটা তৈরি হওয়ার পর নবম অধ্যায়ে আসছে ফোর্থ স্টেপ, সেটা হলো রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট করা। আচ্ছা, পরামর্শটা হলো আপনার ফ্যামিলির মোট আয়ের অন্তত 15% টাকা রিটায়ারমেন্টের জন্য রেগুলারলি ইনভেস্ট করতে শুরু করা। এটা কিন্তু আর লাক্সারি নয়, বরং ভবিষ্যতের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আর সিকিউরিটির জন্য একটা মাস্ট ডু। 15%, এটা কোথায় ইনভেস্ট করার কথা বলা হচ্ছে? এখানে সাধারণত লং টার্ম গ্রোথের পোটেনশিয়াল আছে এমন জায়গায়, যেমন ভালো মিউচুয়াল ফান্ড বা ইকুইটিতে ইনভেস্টমেন্টের কথা ভাবা হয়, অবশ্যই নিজের রিস্ক প্রোফাইল বুঝে। এটা সত্যি ভাবার বিষয়। আমরা প্রেজেন্ট নিয়ে এত ব্যস্ত থাকি যে ভবিষ্যতের জন্য, বিশেষ করে যখন রেগুলার ইনকাম থাকবে না, সেই সময়ের জন্য কতটা প্ল্যান করি। এই ধাপটা সেই লং টার্ম প্রস্তুতির কথাই জোর দিয়ে বলে। অনেকেই ভাবেন রিটায়ারমেন্টের তো এখনও অনেক দেরি, কিন্তু কম্পাউন্ডিংয়ের যে ম্যাজিক, সেটা কাজ করার জন্য তো সময় লাগে। হ্যাঁ, সময়টাই আসল। যত আগে শুরু করা যায় তত কম চাপ পড়ে, আর রিটায়ারমেন্টের সময় একটা ভালো কর্পাস তৈরির চান্স বাড়ে। এটা আসলে নিজের ফিউচার সেলফের প্রতি একটা দায়িত্ব। ভবিষ্যতের প্ল্যানিংয়ের মধ্যেই 10ম অধ্যায়ে আসছে ফিফথ স্টেপ। যদি সন্তান থাকে তবে তাদের হায়ার এডুকেশনের জন্য সেভিংস করা। হ্যাঁ, এটাও একটা বড় খরচ। কলেজের খরচ বা অন্যান্য পড়াশোনার খরচের জন্য একটা আলাদা প্ল্যান আর সেভিংস শুরু করার কথা বলা হয়েছে। এটা একটা খুব স্পেসিফিক আর ইম্পর্টেন্ট ফিউচার গোলের জন্য সেভিংসের উদাহরণ। ঠিক, এবং খেয়াল করুন এই ধাপটা আসছে কিন্তু রিটায়ারমেন্ট সেভিং শুরু করার পরে। ও তাই, আগে সন্তানের পড়াশোনা নয়। সামারি যুক্তিটা হলো, আপনার নিজের রিটায়ারমেন্ট সিকিউর না করে সন্তানের এডুকেশনের জন্য সেভ করাটা ঠিক স্ট্র্যাটেজি নয়। কারণ রিটায়ারমেন্টের জন্য লোন পাওয়া যায় না, কিন্তু এডুকেশনের জন্য লোন বা স্কলারশিপের অপশন থাকতে পারে। তাই প্লেনে যেমন বলে, আগে নিজের অক্সিজেন মাস্কটা পড়া জরুরি। ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। আচ্ছা, এরপর একাদশ অধ্যায়ে আসছে ষষ্ঠ পদক্ষেপ। এটা অনেককেই একটু অবাক করতে পারে। সেটা হলো বাড়ির লোন বা মর্টগেজ তা তাড়াতাড়ি শোধ করে ফেলা। হ্যাঁ, যদিও হোম লোনকে অনেকে গুড ডেট বা ভালো ঋণ বলেন, তবুও সামারি বলছে এই লোন থেকেও যত দ্রুত সম্ভব মুক্তি পাওয়া উচিত। হ্যাঁ, কারণটা খুব সিম্পল। সম্পূর্ণ লোন ফ্রি একটা বাড়ির মালিক হওয়াটা একটা বিরাট ফাইন্যান্সিয়াল আর ইমোশনাল রিলিফের ব্যাপার। ভাবুন তো, প্রতি মাসে মর্টগেজের ওই বড় ইএমআই দেওয়ার চাপটা যদি না থাকে, তাহলে তো অনেক টাকা বেঁচে যায়। ঠিক, সেই টাকাটা আপনি তখন ইনভেস্টমেন্টে লাগাতে পারেন, লাইফ এনজয় করতে পারেন বা অন্য কোনো গোল অ্যাচিভ করতে পারেন। এটা আপনাকে ট্রু ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয়। বাড়ির মালিকানা তখন সম্পূর্ণ আপনার, কোনো ব্যাংকের নয়। একদম। আর অবশেষে দ্বাদশ অধ্যায়ে আসছে সেভেন্থ এবং ফাইনাল স্টেপ। ক্লাইম্যাক্স। যখন আগের সব ভাব ঠিকঠাকভাবে কমপ্লিট, এমার্জেন্সি ফান্ড রেডি, সব লোন বাড়িসহ শোধ, রিটায়ারমেন্ট আর এডুকেশনের জন্য রেগুলার ইনভেস্টমেন্ট চলছে, তখন গোল হবে আরও ওয়েলথ বিল্ড করা। এবং সেই ওয়েলথের একটা অংশ দিয়ে সমাজে কন্ট্রিবিউট করা, ডোনেট করা বা অন্যদের হেল্প করা। এই শেষ ধাপটা পুরো জার্নিটাকে একটা অন্য মানে দেয়, তাই না? এটা শুধু নিজের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বা কমফর্ট পাওয়া নয়,
বরং নিজের অ্যাবিলিটি ব্যবহার করে অন্যের লাইফেও একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলা। সামারি অনুযায়ী এটাই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আল্টিমেট গোল, শুধু টাকা জমানো বা বাড়ানো নয়, বরং সেই টাকা দিয়ে কিছু মিনিংফুল করা। এটা জীবনে একটা গভীর স্যাটিসফ্যাকশন আর পারপাস এনে দেয়। তাহলে এই 7টা ধাপই হল মূল মেকওভার, আসল পরিবর্তন। মেইনলি হ্যাঁ, তবে এরপর 13th চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে যে এই গোলগুলো অ্যাচিভ করার পরেও জার্নিটা শেষ নয়। ও আচ্ছা, কিভাবে এই ফাইন্যান্সিয়াল সাকসেসটা মেনটেন করতে হবে, ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে হবে, নিজের প্ল্যানকে সময়ের সাথে সাথে রিভিউ আর অ্যাডজাস্ট করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। মানে এটা একটা লাইফ লং প্রসেস। আর 14th মানে লাস্ট চ্যাপ্টারটা এই পুরো ফিলসফিটাকে ডেইলি লাইফের হ্যাবিটে কনভার্ট করার উপর জোর দেয়। একদম। কিভাবে বাজেট ফলো করাটাকে রুটিন বানানো যায়, কিভাবে সেভিংস আর ইনভেস্টমেন্টকে নিঃশ্বাস নেওয়ার মতো স্বাভাবিক অভ্যাসে পরিণত করা যায়। এটা আবার সেই 4th চ্যাপ্টারের সঠিক আর্থিক অভ্যাস গড়ে তোলার আইডিয়ার সাথেই মিলে যাচ্ছে। ঠিক। দিন শেষে প্ল্যান যতই ভালো হোক, তার সাকসেস নির্ভর করে প্রতিদিনের ছোট ছোট কনসিস্টেন্ট ডিসিশনের ওপর। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, দ্য টোটাল মানি মেকওভারের এই সারসংক্ষেপ থেকে আমরা যা বুঝলাম তা হলো, ফার্স্ট, নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের পুরো রেসপন্সিবিলিটি নেওয়া। একদম গোড়ায়। সেকেন্ড, মেন্টাল ব্লকগুলো যেমন ডিনায়াল বা লোন নিয়ে ভুল ধারণা, সেগুলোকে চেনা এবং ওভারকাম করা। খুব জরুরি। আর থার্ড, একটা খুব ক্লিয়ার স্টেপ বাই স্টেপ প্ল্যান ফলো করা। এই ধাপগুলো হলো $1000 বেবি ইমার্জেন্সি ফান্ড, 2, বাড়ির লোন বাদে বাকি সব লোন শোধ করা ওই ডেট স্নোবল পদ্ধতিতে, ডেট স্নোবল, হ্যাঁ। 3, 3 থেকে 6 মাসের খরচের ফুললি ফান্ডেড ইমার্জেন্সি ফান্ড, সেফটি নেট। 4, আয়ের 15% রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট করা, 5, ছেলেমেয়ের এডুকেশনের জন্য সেভ করা যদি অ্যাপ্লিকেবল হয়, আগে রিটায়ারমেন্ট, তারপর এডুকেশন। 6, বাড়ির লোন তাড়াতাড়ি শোধ করা, আর 7, ফাইনালি ওয়েলথ বিল্ড করে সমাজে কন্ট্রিবিউট করা। এটা সত্যিই একটা টোটাল ট্রান্সফরমেশনের গাইডলাইন। নিঃসন্দেহে এই সামারি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটা খুবই ক্লিয়ার আর প্র্যাকটিক্যাল রোডম্যাপ দেয়। তবে পুরো আলোচনার পর একটা জিনিস আমার কাছে খুব স্ট্রাইকিং লাগছে, যেটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে বলেছিলাম, ওই ডিনায়াল বা নিজের ফাইন্যান্সিয়াল রিয়ালিটির মুখোমুখি হতে না চাওয়ার যে টেন্ডেন্সিটা। হ্যাঁ, ওই মানসিক বাধাটা। এই বইয়ের প্ল্যান বা স্টেপগুলো যতই পাওয়ারফুল বা লজিক্যাল হোক না কেন, আমার মনে হয় ওই প্রথম মেন্টাল হার্ডেলটা পার করাই হয়তো অনেকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু ওটা পার করতে পারলেই তো রাস্তা খুলে যায়। একদম। কিন্তু এটাও সত্যি যে ওই বাধাটা পেরোতে পারলেই বাকি জার্নিটা অনেক সহজ হয়ে যায়। তাই হয়তো ভাবনার বিষয় এটাই, আমরা কেন রিয়ালিটি এড়িয়ে যাই আর কিভাবে সেই মানসিক দেওয়ালটা সবচেয়ে এফেক্টিভলি ভাঙা যায়। কারণ ওই ভিড়টা যদি নড়বড়ে রাখে, তাহলে এত সুন্দর প্ল্যানও হয়তো শুরুই করা যাবে না বা মাঝপথে আটকে যাবে। এটাই হয়তো মূল প্রশ্ন।